আর পিটার ক্যানাডার একটা ছোট্ট শহরে থাকত। পিটার নিজের 4 জন ফ্রেন্ডসের সাথে টাইটানিক শিপের অংশ খুঁজতে আর তার মধ্যে রিসার্চ করার জন্য নর্থ আটলান্টিক মহাসাগরে যাওয়ার প্ল্যান বানাচ্ছিল। ওখানে নিজের বেস্ট ফ্রেন্ড টমের সাথে দেখা করে আর প্ল্যানটা কনফার্ম করার কথা বলে। Hey Peter, how are you? I'm fine. What about you? I'm also good. বল আজ এখানে কেন এসেছিস? আরে তুই ভুলে গেলি নাকি আমাদের তো যেতে হবে। কোথায় যেতে হবে? এই তো আমি অফিস থেকে এলাম। দেখ মানছি তুই ভালো যোগ করতে পারিস, কিন্তু সত্যি বলতে এখন কিন্তু যোগ মারার সময় নয়, বুঝেছিস? আর এমনিতেই আমাকে এখন অনেক প্রস্তুতি নিতে হবে। তাহলে বল আমরা বেরোবো কখন? আমরা আজ থেকে ঠিক 2 দিন পর বেরোবো। আর এবারে কিন্তু কোনো এক্সকিউজ তুই আমাকে দিবি না। এবারে আমরা যাচ্ছি, এটা কিন্তু ফাইনাল, তাই তুই তোর পুরো প্রস্তুতি করে নিস কিন্তু। শিওর ব্রো, তাহলে ডিল ডান। দেখা হচ্ছে পরশু। আজ থেকে 111 বছর আগে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া বিশালকায় জাহাজ টাইটানিকের অংশ দেখার জন্য সমস্ত লোকেদের মনে একটা তীব্র উৎসাহ ছিল। মনে মনেই সবাই স্বপ্ন দেখছিল, আর এই সব এতটাই সহজ ছিল না। আর ওখানে গিয়ে ওদের সাথে কি হতে চলেছে এই ব্যাপারে ওরা 5 জন কিছুই জানতো না। অনেক বছর ধরে আমি যে স্বপ্নটা দেখছিলাম সেটা এখন পুরো হতে চলেছে। যদি আমার এই ট্রিপটা সাকসেসফুল হয়ে যায় তাহলে আমি দুনিয়ার সব থেকে পপুলার মানুষের মধ্যে একজন হয়ে যাব। সবাই আমার সঙ্গে দেখা করতে চাইবে, তার সাথে মিডিয়াওয়ালারা আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আমার পেছনেই পড়ে থাকবে। পিটার নিজের মনে অনেকগুলো স্বপ্ন সাজিয়ে বসেছিল, আর তার মনের ভেতরে সেই স্বপ্নটা পুরো করার খিদে আর ইচ্ছেও ছিল। কিন্তু তাদের ভাগ্যে কি লেখা আছে এটা কেউ জানতো না। আর এমনিতেও পিটার সেই রাস্তায় যেতে চাইছিল যেখান থেকে কেউ ফিরে আসেনি আজ পর্যন্ত। আমিও জানি যে এই জার্নিটা এতটা সহজ তো হচ্ছে না, কিন্তু জার্নি কঠিন না হলে সেই জার্নিতে মজাই আসবে না। আর এমনিতেই যে কাজটা সহজ হয় তার কোনো ভ্যালুই থাকে না। পিটার আটলান্টিক সাগরে যাওয়ার জন্য দিন গুনছিল, আর দেখতে দেখতেই সেই দিন এসেই গেল যার পিটারের অনেক বছর ধরে ইচ্ছে ছিল। ও টমকে কল করে। হাই টম, তুমি রেডি তো? আমি তোমায় পিক করতে আসছি। আমি পুরোপুরি রেডি হয়ে আছি কিন্তু, আর বাকিরা সবাই আমার সাথে আমার বাড়িতেই রয়েছে। তুই চলে আয়। এখন পিটার নিজের কার নিয়ে টমের বাড়িতে যায়, আর ওখান থেকে নিজের 4 জন বন্ধুকে নিয়ে ওশিয়ান কিড কোম্পানির অফিসে পৌঁছায়। সবার মনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট দেখা যায়। পিটার গিয়ে কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করে। হাই, আমাদের সাবমেরিন কি রেডি আছে? ইয়েস স্যার, ইয়োর সাবমেরিন ইজ রেডি ফর ইয়োর ট্রিপ। প্লিজ মিট ইয়োর ক্যাপ্টেন। ম্যানেজার পিটার আর তার বন্ধুদেরকে তাদের ক্যাপ্টেনের সাথে দেখা করায় আর যাত্রা শুরু করার তৈয়ারি করেন। ক্যাপ্টেন পিটার আর তার বন্ধুদেরকে সাবমেরিনে নিয়ে যান, আর ওখান থেকে তাদের টাইটানিকে যাওয়ার জার্নি শুরু হয়ে যায়। এখন তাদের পণ্ডুবি আস্তে আস্তে জলের ভেতরে যাচ্ছিল, যেখানে চারদিকে শুধু জল আর জল ছিল, আর কিছুই নেই। তোমার জবাব নেই বন্ধু, এবার হবে আসল মজা। তাহলে আমাদের প্রিয় ক্যাপ্টেন, আপনি কি আমাদেরকে এটা বলতে পারবেন যে আমরা কতদিন পর্যন্ত জলের তলায় থাকতে পারি? স্যার, আমাদের কাছে 50 ঘন্টার জন্য অক্সিজেন অ্যাভেলেবেল আছে। তাহলে সেই মতো আমরা 2 দিন 2 রাত এই জলের তলায় থাকতে পারি। ফ্যান্টাস্টিক! তাহলে তো আমরা খুব ভালো করে টাইটানিকের ডিটেলসটা বের করতে পারবো। ইয়েস স্যার, শিওর। আমরা এক্ষুনি পৌঁছে যাব। ওই দেখুন, ওখানে আমি টাইটানিকের ভাঙা অংশগুলোকে দেখতে পাচ্ছি। পণ্ডুবি টাইটানিকের কাছে পৌঁছে গেছিল। সবার এক্সাইটমেন্ট বেড়েই যাচ্ছিল। যেই জায়গায় টাইটানিকের অংশ ছিল ওখানে অনেক অন্ধকার ছিল, আর গভীর জায়গা হওয়ার পরেও ওখানে কোনো সমুদ্রী জীব ছিল না। এই জায়গায় কিছু না কিছু গন্ডগোল তো আছেই। দেখো, ওখানে কেউ নেই, তা সত্ত্বেও কিরকম জলের মধ্যে বুদবুদ কাটছে। এখানে আবার কোনো ভূত টুত নেই তো? আরে কি আজেবাজে কথা বলছিস? এখানে জলের প্রেশারটা একটু বেশি আছে, সেই জন্য কোনো গর্ত থেকে হয়তো জল বেরোচ্ছে, আর তার জন্যই এই বুদবুদগুলো কাটছে। তাই ভয় পাস না তুই একদম। যেই মাত্র ওরা সবাই টাইটানিকের অংশের কাছে যায়, ওখানে অনেক বেশি বাবলস আসা শুরু হয়ে গেছিল। এরকম মনে হচ্ছিল যেন ওখানে কোনো একজন লোক জলে ডুবে যাচ্ছিল। ওই দেখ। আচ্ছা, তুই আমার কথায় বিশ্বাস করছিস না তো? তাহলে ওখানে গিয়ে দেখি যে ওখানে ঠিক কি রয়েছে। পিটার এখন সত্যির খোঁজে সাবমেরিন থেকে বেরিয়ে টাইটানিকের কাছে যায়।
যেইমাত্র সে সেই বাবলসের জায়গায় পৌঁছায়, ওখান থেকে রক্ত বইতে শুরু করে আর কিছু লোকের কাপড়ও দেখতে পাওয়া যায়। এই জামা কাপড়গুলো কাদের? কেউ আবার আমাদের সাথে প্র্যাঙ্ক করছে না তো? পিটার কাপড়ের কাছে পৌঁছায়, তক্ষুনি একটা শার্টের পাশ থেকে একটা হাত বেরোয় আর ওই হাতটা পিটারের হাতটাকে টেনে নেয়। ছাড়ো আমাকে! কে? আমার হাতটা ছাড়ো! ওই হাত পিটারকে খুব দ্রুত গতিতে জলের দিকে টানে আর এখন পিটার জলের ভেতরে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর তার মুখে লেগে যাওয়া মাস্ক বেরিয়ে পড়ে। বাঁচাও! পিটার নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু ছাড়াতে পারে না। ওই হাত পিটারকে নিজের সাথে টাইটানিকের ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর্যন্ত যখন পিটার ফেরত আসে না, তখন টম একটু ভয় পেয়ে যায়। পিটারকে কোথাও দেখতে পাচ্ছি না। সাবমেরিনটাকে টাইটানিকের কাছে নিয়ে যেতে হবে। ক্যাপ্টেন সাবমেরিনকে টাইটানিকের পাশে নিয়ে যান আর যেইমাত্র সাবমেরিন টাইটানিকের কাছে পৌঁছায়, তখন তার নিজের ব্যালেন্স পাল্টে যায় আর সেটা জলের ভেতরে ব্যালেন্স হারায়। ও মাই গড, হোয়াটস হ্যাপেনিং? ব্যালেন্স হারিয়ে যাওয়ার কারণে সাবমেরিন নিজেই টাইটানিকের কাছে ধাক্কা খেয়ে যায়। এবার আমাদের সবাইকে মরতে হবে। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। এখন টম, তার বন্ধু আর পাইলট শ্যারন সমস্ত লোকেরা সমুদ্রের মধ্যে চলে আসে। সাবমেরিন অনেকবার টাইটানিক শিপের গায়ে ধাক্কা খায় আর কিছুক্ষণের মধ্যেই ভেঙে যায়। টম ওখানে কিছু অ্যান্টিক জিনিস দেখতে পায়। ওয়াও, এই দেখো, মনে হচ্ছে টাইটানিক শিপটার এটা কোনো একটা মূল্যবান অংশ। এটা আমরা সঙ্গে করে নিয়ে যাই। সবার আগে কি করে নিজের প্রাণ বাঁচাবে সেটা ভাবো, কারণ আমাদের কাছে বেশি অক্সিজেন নেই আর আমাদের বাঁচানোর জন্য এখানে কেউ আসতেও পারবে না। টম পাইলটের কথায় ধ্যান দেয় না আর অ্যান্টিক জিনিসগুলো তুলতে শুরু করে। তক্ষুনি টাইটানিক শিপের সামনে অনেকগুলো লোক দেখতে পায়, যাদেরকে দেখে টম ভয় পেয়ে ওঠে। আচ্ছা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা সবাই কি তাই দেখছো? হ্যাঁ, কিন্তু এরা সবাই কারা আর এখানে এরা হঠাৎ করে কি করে এলো? আমার তো মনে হয় এরা ভূত। টাইটানিকের সাথে এরা মারা গিয়েছিল তো, তারপর এরা সবাই ভূত হয়ে গেছে। ওই ভূতের মধ্যে কিছু ভূত টম আর তাদের বন্ধুদের কাছে আসে। এসো, তোমরা আমাদের মরে যেতে দেখে আনন্দ নিতে এসেছো তাই না? না না, আমরা তো এখানে তোমাদেরকে সাহায্য করতে এসেছি। ও, তো তোমরা 111 বছর পর আমাদের সাহায্য করতে এসেছো। এসো, করো না আমাদের সাহায্য। আমাদেরকে এই দুনিয়ার বাইরে নিয়ে যাও, নিজেদের দুনিয়ায় নিয়ে যাও আমাদের। না, এটা হতে পারে না। তোমরা সবাই মরে গেছো। তোমরা আর আমাদের সাথে আমাদের জগতে ফিরতে পারবে না। একটু আগেই তো তুমি বলছিলে যে তুমি আমাদের সাহায্য করতে এসেছো। এখন কি হলো? তুমি এখানে বহুমূল্যবান জিনিসটাকে ভাগাভাগি করতে এসেছো তাই না? কিন্তু আমরা এটা তোমাদের করতে দেব না। সমস্ত ভূতেরা টম, পাইলট আর টমের বন্ধুদের কাছে যায় আর তাদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে নেয়, যার কারণে সমস্ত লোকেদের শ্বাস আটকে যায় আর তাদের মুখে জল ভরতে শুরু করে। যেভাবে আমরা অক্সিজেন ছাড়া প্রাণ হারিয়ে ফেলেছিলাম, এখন সেই অবস্থাই তোমাদেরও হবে। কিছুক্ষণ পর্যন্ত শ্বাস আটকানোর পর টম আর তাদের সমস্ত বন্ধুরা আর পাইলটও মরে যায়। এখন তাদের বডি জলের মধ্যে আলাদা আলাদা জায়গায় ভাসছে আর তাদের আত্মা টাইটানিকের বাকি মরে যাওয়ার সাথে সামিল হয়ে যায়। এই লোকেরাও অপেক্ষা করতে লাগে যে কোনো দ্বিতীয় টাইটানিক শিপের রিসার্চ করার জন্য আসুক। তখন এরা সবাই ভূতেরা মিলে তাদেরকে নিজের সাথে সামিল করে নেবে। কেউ আছে কি যারা এই ভূতের শিকার হতে যাবে? জানার জন্য জুড়ে থাকুন এই কাহিনীর পরবর্তী পার্টে। মাঝরাত্রের কথা। গ্রামের সমস্ত লোকেরা গভীর ঘুমে শুয়েছিল। ভীমা রাত্রিবেলাতেই নিজের খেতে গিয়ে চাষবাস করার কথা ভাবছিল, কিন্তু তার বউ রুকমণি তাকে যাওয়ার জন্য বারণ করছিল। যদি তুমি খেতে গিয়ে চাষবাস করতে চাও, সকালে চলে যেও। মাঝরাতে যাওয়ার কি দরকার আছে? তুমি শুনছো কি না? কুকুররা ক্রমাগত কেঁদেই যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব জমিগুলো চষতে হবে, বুঝেছো? আর আমি সকালে যাব? রুকমণি, আমাকে এক্ষুনি যেতে হবে, নাহলে সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। আর রাতের বেলা কুকুর তো প্রায়ই কান্নাকাটি করে। লোকেরা বলে যখনই রাত্রিবেলায় কুকুররা কাঁদে, তখন
ওই জঙ্গলের পুরনো পাহাড়ের কাছে কিছু না কিছু গন্ডগোল হয়ই, আর লোকেরা ওখান থেকে উধাও হয়ে যায়, আর তারপর ওদের ব্যাপারে কিছুই জানা যায় না। তুমিও না রুকমণি, বাজে কথা বলো। আমি এসব একদম বিশ্বাস করি না। না গো, তুমি আমার কথা শোনো গো, আজ যেও না, আমার একটুও ভালো লাগছে না। তুমি আমাকে আটকেও না রুকমণি, আমি একা তো যাচ্ছি না, আরে আমার বন্ধু রাজেনকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এইটুকু বলে ভীমা চলে যায়। অন্ধকার রাতে রাজন আর তার প্রতিবেশী ভীমা খেতে চাষবাস করার জন্য বেরিয়ে যায়। ঠান্ডা প্রচণ্ড বেশি ছিল, আর ওরা দুজন এই ঠান্ডার থেকে বাঁচার জন্য আগুন জ্বালিয়েছিল। ওরা দুজন ওই খারাপ বাংলোর থেকে বেশি দূরে ছিল না। হঠাৎ করে ওদের দুজনের কানে একটা ভয়ঙ্কর চিৎকার চলে আসে। চিৎকার কোনো মহিলার ছিল। চিৎকার শুনে রাজনের শরীর ভয়ের চোটে কাঁপতে শুরু করে দেয়। ভীমা, তুই কি কিছু শুনলি? ভীমা, যে নিজের নামের মতোই একজন লম্বা চওড়া লোক ছিল, আর বলল, হ্যাঁ, আমি ওই চিৎকারটা স্পষ্ট শুনতে পেলাম, যেটা ওই পুরনো বাড়ির ওই দিকটা থেকেই এলো। তক্ষুনি হঠাৎ করে আবার বাঁচাও বাঁচাওয়ের সঙ্গে কাঁদারও শব্দ আবার শুনতে পাওয়া যায়। এই সব শোনার পর ওরা দুজন খুব ভয় পেয়ে ওঠে। হঠাৎ করে মনে কিছু একটা নিশ্চয় করে, আর ভীমা হাতে লাঠি তুলে নেয় আর ওই বাংলোর দিকে হাঁটতে শুরু করে। আরে তুই এইসব কি পাগলামি করছিস ভীমা? আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিছু গন্ডগোল মনে হচ্ছে আমার। আর এমনিতেই আজকে রাত্রে আসার জন্য আমি প্রস্তুত ছিলাম না, শুধু তোর জন্যই এসেছি, বুঝলি? আরে তুই চুপ করবি ভীতু কোথাকার। একবার ভেবে দেখ, যদি কোনো অসহায় মানুষ সত্যি সত্যি বিপদে পড়ে থাকে ওখানে, তাহলে তাকে আমরা সাহায্য করব না? এইভাবে ছেড়ে দেব ওখানে মরার জন্য? ভীমার এই প্রশ্ন শুনে রাজন চুপ হয়ে যায়, আর ভীমা দৌড়ে দৌড়ে কিছুক্ষণের মধ্যেই ওই ভয়ঙ্কর জঙ্গলে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরই ওরা দুজন ওই ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল। গভীর অন্ধকারে ওরা দুজন চোখ ছানা বড়া করে দেখার চেষ্টা করে। ততক্ষণেই আরও একবার ওই মহিলার চিৎকার ওদের দুজনের কানে আসে। ভীমা আর রাজন ওই চিৎকার শুনে ওই দিকেই দৌড়তে শুরু করে। ওরা দুজন একটু দূরেই গেছিল, তক্ষুনি সামনে থেকে কেউ খুব দ্রুত গতিতে দৌড়ে আসে আর সোজা ভীমার সঙ্গে ধাক্কা লেগে যায়, আর ও হঠাৎ করে মাটিতে পড়ে যায়। আর ও দেখে যে সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল। ভয়ের চোটে ও ভীমাকে আলিঙ্গন করে ফেলে আর চিৎকার করে বলতে শুরু করে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। এইটুকু বলে ও ভীমার কোলেই নিজের জ্ঞান হারিয়ে ফেলে আর অজ্ঞান হয়ে যায়। ভীমা তার সৌন্দর্য দেখে নিজের জ্ঞান যেন হারিয়েই ফেলে, আর রাজনের দিকে তাকিয়ে বলে, যা তাড়াতাড়ি জল নিয়ে আয়, এর জ্ঞান ফেরাতেই হবে যা হোক করে হোক। আরে একটু বুদ্ধিটা খাটা ভীমা, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। ভালো করে দেখ, এখানে এই মহিলাটা ছাড়া আর কোনো মানুষকে আমি এখানে দেখতেই পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুই যদি না যাস তাহলে আমিই যাচ্ছি বরং। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। রাজন জল নেওয়ার জন্য ওখান থেকে চলে যায়। একটু দূর যাওয়ার পর ওইখানে ওই ভয়ঙ্কর বাংলো ছিল, যার কাছেই একটা পুরনো কুঁয়ো ছিল। রাজন ওই কুঁয়োর কাছে যেইমাত্র পৌঁছলো, হঠাৎ করে ওই বাংলো থেকে অনেকগুলো লোকের চিৎকার শুনতে পায়, আর দেখতে দেখতেই ওই বাংলো আলোতে ঝলমল করতে শুরু করে। হঠাৎ করে রাজনের কানে ভীমার ভয়ঙ্কর চিৎকার শুনতে পারে। রাজন সঙ্গে সঙ্গে দৌড়ে ভীমার দিকে যায়, কিন্তু যেইমাত্র ও ভীমার কাছে পৌঁছায়, তখন সামনের দৃশ্য দেখার পর তার লোম খাড়া হয়ে যায়। ওর সামনে একটা ভয়ঙ্কর কালো চেহারাওয়ালি মহিলা দাঁড়িয়েছিল, আর ভীমার মৃত দেহ আর দেহ থেকে বেরোনো রক্ত পুরো জমিতে ছিল। দেখতে দেখতেই ওই ভয়ঙ্কর মহিলাটি দেখতে প্রচণ্ড কালো ছিল, সে ভীমার মৃত শরীরের মাংস খেতে শুরু করে দেয়। এটা দেখে রাজন প্রচণ্ড ভয় পেয়ে ওঠে। রাজনের পালানোর আগেই হঠাৎ করে
রাজনকে কালো ছায়া চারদিক থেকে ঘিরে ফেলে। ওদের সবার চেহারা খুব ভয়ঙ্কর ছিল। তক্ষুনি ওই কালো চেহারার মহিলাটি রাজনের বুকের ওপর চেপে বসে। রাজনের এক ভয়ঙ্কর চিৎকার সমস্ত জঙ্গলে ছড়িয়ে পড়ে। পরের দিন সকালবেলা ভীমা আর রাজনের অজ্ঞাত হওয়ার খবর জঙ্গলে চারদিকে ছড়িয়ে দেওয়া হয়। গ্রামের একজন ব্যক্তি প্রধানকে জিজ্ঞাসা করেন, এই যে প্রধান মশাই, এবার কিন্তু অনেক হয়েছে বলে রাখলুম। যতবার এই গ্রামে কুকুরগুলো কান্নাকাটি করেছে তখনই একটা অশুভ ঘটনা ঘটেছে। এখানে যারা থাকছে তাদের উধাও হয়ে যাওয়ার এই ঘটনা আমাদের পূর্বপুরুষ ওদের যুগ থেকে চলেই আসছে, তাই না? আর আমরা কিছুই করতে পারছি না। আরে আর কতদিন আমাদের পরিবারের ছেলেপিলেরা ওই পুরনো বাড়িটার সামনে রহস্যময় ভাবে উধাও হতে থাকবে? তো তোমার কি মনে হয় এসব নিয়ে আমি ভাবি না? আরে ওই বাড়িটাকে ভাঙার জন্য হাজারবার চেষ্টা করা হয়েছে, কিন্তু যখনই ওই বাড়িটাকে ভাঙা হয়েছে পরের দিন ওই বাড়িটা আবার নিজে থেকেই উঠে পড়েছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমাদের সবাইকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই রহস্য কখনোই ভেদ হবে না, ঠিক কি না? আরে অনেক তান্ত্রিক আর সাধু বাবা এর ব্যাপারে খোঁজ নিয়েছে, কিন্তু ওরা কিছুই জানতে পারেনি। আরে কয়েকজন তো আবার নিজের প্রাণও হারিয়েছে। কিন্তু এবারে আমি অত্যন্ত জ্ঞানী তান্ত্রিক অঘরী বাবাকে নিয়ে এসেছি। সবাই বলে উনি নাকি এতটাই বেশি শক্তিশালী যে ভূতকাল ভবিষ্যৎ উনি খুব সহজেই জানতে পারেন। আহা! তক্ষুনি গ্রামবাসীদের কানে তান্ত্রিক অঘোরা বাবার আওয়াজ আসে। কালী, মা কালী! আঘোরা বাবা প্রধানের কাছে এসে দাঁড়িয়ে পড়েন। প্রধান হাত জোড় করে বাবাকে সমস্ত সমস্যা বলেন। অনেক রাত হয়েছে, এটাই হলো সঠিক সময়। চলো আমার সাথে। আর হ্যাঁ, এই গ্রামে যার কাছে যত পেট্রোল রয়েছে সেই সব নিয়ে নাও। আর সমস্ত গ্রামবাসী এক হয়ে আমার সাথে ওই বাড়িটার দিকে চলো। এইটুকু বলে সমস্ত গ্রামবাসীরা বাবার সাথে ওই বাংলোর কাছে আসে। তান্ত্রিক অঘোরা বাবা নিজের চোখ বন্ধ করেন, আর ওনার চোখ বন্ধ করার পরই ওখানে খুব জোরে তুফান চলে আসে। কিছুক্ষণ পর হঠাৎ করে অঘোরা বাবা নিজের চোখ খুললেন আর বলেন, কালী, মা কালী! আপনি কি আপনার দিব্য দৃষ্টির সাহায্যে কিছু দেখলেন? হ্যাঁ, দেখেছি। আমি ভূতকালে গিয়ে সব দেখেছি। তান্ত্রিক অঘোরা বাবা চিৎকার করে বলেন, কালো! ওর নাম কালো। কয়েক বছর ধরে এখানকার নবযুবকদের মেরে মেরে নিজের শরীরের মাংসর সাথে সাথে ওদের হাড়গুলো পর্যন্ত খেয়ে নেয়। তান্ত্রিক অঘোরার কথা শোনার পর সমস্ত গ্রামবাসীরা খুব ভয় পেয়ে যায়। এটা হলো ইংরেজদের যুগের কথা, যখন এই গ্রামটা ক্রান্তিকারীদের নামে বিখ্যাত ছিল। সেই যুগে একটি মহিলা এই মহলে থাকত, যার নাম ছিল কালো। কালো একজন সুন্দরী আর ভয়ঙ্কর স্ত্রী ছিল। অসংখ্য ইংরেজদের সাথে ওর অবৈধ আর শারীরিক সম্পর্ক ছিল তখন। কালো জাদু করতে খুবই তৎপর ছিল। শয়তানকে খুশি করার জন্য আর সারা জীবন যৌবন থাকার জন্য, সুন্দরী দেখার জন্য ও গ্রামের মহিলা আর পুরুষদেরকে ইংরেজদের সাহায্যে ওদেরকে বলি দিয়ে দিত। আর সেই বলি দেবার পরে ওদের সবার কাঁচা মাংস খেয়ে নিত। যখন এই কথা ক্রান্তিকারীরা জানতে পারে, তখন ওরা কালোকে জীবন্ত দেওয়ালের মধ্যে কবর দিয়ে দেয়। কিন্তু কালো নিজের আত্মার চুক্তি শয়তানের সাথে আগে থেকেই করে রেখেছিল। মরার পরে কালো একজন শয়তান হয়ে যায়, কিন্তু এখন তার সময় শেষ হয়েছে। এইটুকু বলে অঘোরা বাবা খুব জোরে মন্ত্র পড়তে শুরু করেন। দেখতে দেখতেই হঠাৎ করে ওই বাংলোর দেয়াল ফেটে গেল, আর তার থেকে একটা ভয়ঙ্কর কালো চেহারার মহিলা বাইরে এলো। কে রে তুই? কিন্তু অঘোরা বাবা তার কথার কোনো জবাব দেন না। উনি ভয় না পেয়ে কালোর কাছে চলে যান, আর হঠাৎ করে অঘোরা বাবা কালোর হাত ধরে নেয়। যেইমাত্র সে কালোর হাত ধরল, ও খুব জোরে চিৎকার শুরু করে, সবাই এর ওপরে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দাও। সবাই তার উপরে পেট্রোল ছিটিয়ে দিল আর আগুন লাগিয়ে দিল। আর দেখতে দেখতেই ওই কালো পুড়তে শুরু করে আর ভয়ঙ্করভাবে চিৎকার শুরু করে দেয়। হঠাৎ করে কালো ধোঁয়ার রূপে পরিবর্তিত হয়ে যায় আর মাটিতে ঢুকে পড়ে, আর ওই বাংলো নিজে নিজেই ভেঙে নিচে পড়ে যায়।